দর্শক স্বাগত এই সময় আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক এবং বিভিন্ন রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব মির্জা ফখরুল এবং মির্জা আব্বাস সহ বিএনপির ২২৪ নেতাকর্মীর জামিন নামঞ্জুর। থাকবে আলোচনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য নিয়ে আলোচনা করার আশা করি। এই জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন সিনিয়র সাংবাদিক, জনাব এম এ আজিজ ও জাকারিয়া কাজল। আছেন বাসদের সহ সাধারণ সম্পাদক জনাব রাজিকুজ্জামান রতন। স্বাগত আপনাদের তিনজনকে। আমি জনাব এম এ আজিজ আপনাকে দিয়ে শুরু করি এবং আপনি জানেন যে আমি প্রথমে বলছিলাম যে আজকে গত 7ই ডিসেম্বর পল্টন এলাকায় সংঘর্ষের ঘটনায় মির্জা ফখরুল বিএনপির মহাসচিব এবং মির্জা আব্বাস সহ প্রায় 5 শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল। তাদের মধ্যে 224 জনের আজকে জামিন শুনানি ছিল, জামিনের আবেদন ছিল, জামিন নামঞ্জুর হয়েছে এবং যথারীতি তারা জেলখানায় আছেন। শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। এই যে আজকে জামিন হলো না, এটা আপনার যিনি বিচারক তিনি আজকে 224 জনের জামিন মুভ করা হয়েছে। তিনি প্রায় 2 ঘন্টা এটার হিয়ারিং হয়েছে। তারপরে তিনি খাসকামরায় গেছেন এবং তিনি বলেছেন, আমি সমকালকে কোট করে বলছি, 21 জনের ব্যাপারে আমি পরে রায় দেব। এরপরে তিনি খাসকামরা যাওয়ার পরে 224 জনের মামলা জামিন বাতিল করে দিয়েছে। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে 21 জনের ব্যাপারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ রায় পরে দিবেন, তার মানে বাকি রায় দিলেন ইনডাইরেক্টলি। কিন্তু পরে দেখা গেল খাসকামরা যাওয়ার পরে সব জামিন বাতিল করে দিলেন, জামিন দিলেন না আর কি, নাকচ করে দিলেন। এখানে কিন্তু স্বাভাবিকভাবে বিচার বিভাগের ব্যাপারে আপনার প্রশ্নের উদ্বেগ হয়। অর্থাৎ এই নাকচটা যদি বিচারের লয় থেকেই হতো তাহলে কিন্তু এই প্রশ্নগুলি হয়তো উত্থাপন হতো না। এখানে একটা দিক স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে। আইনের ধারা মারপ্যাচ তো অনেক আছে নিশ্চয়ই, সে আলোচনা তো থাকতেই পারে একাধিক মানে পয়েন্টে। আমি ধারার ভিতরে যাচ্ছি না। আমার বক্তব্য হচ্ছে যে ইদানিং কালে শুরু হয়েছে, কোনো টাচি মামলা হলেই রায়টা পরে হবে। তিনি শুনানি শেষ করেন, তারপরে রায়টা তিনি দেন না। হ্যাঁ, বিচারকের এখতিয়ার আছে, কিন্তু এটা নিয়ে তো প্রশ্ন হয় যে উনি, আমি তো বললাম যে 21 জন 224 জনের ভিতরে সেনসিটিভ মামলায় বিচারক সময় নিতে পারেন, কিন্তু আমি বোধহয় প্রশ্নটা বুঝাইতে পারিনি। না, আপনি 224 জনের ভিতরে 21 জন 224 জনের মামলার জামিন আবেদন হয়েছে। হিয়ারিং এর পরে তিনি বলেছেন যে 21 জনের মির্জা আলমগীর সহ 21 জনের মামলার এই হিয়ারিং এর রায় পরে দিবেন। তার মানে বাকিগুলো তো নিশ্চয়ই রায় দিতে পারতেন, একসাথে দেখা গেল সবই বাতিল করেছে। আসবো আবার এই প্রসঙ্গে আমি একটু শুনতে চাই জনাব জাকারিয়া কাজল, আপনি এই প্রসঙ্গে নিশ্চয়ই বলবেন। পাশাপাশি আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে বিএনপির 7 জন এমপির মধ্যে 6 জন এমপির পদত্যাগপত্র স্পিকার গ্রহণ করেছেন এবং ইতিমধ্যে সে আসন শূন্য ঘোষণা করা হয়েছে এবং ইসি থেকে জানানো হয়েছে আগামী বৃহস্পতিবার এই শূন্য আসনে উপনির্বাচনের তারিখ দিনক্ষণ ঠিক করা হবে। মূলত বিএনপি দলীয় সংসদ সদস্যদের এই পদত্যাগ
রাজনীতিতে অথবা সংসদীয় ব্যবস্থাপনায় কতটুকু সাফল্য অর্জন করবে, চাপ দেওয়ার যে কৌশল নিয়ে আগাচ্ছে বিএনপি, সেই চাপে? ধন্যবাদ। প্রথমে আমি আপনার আদালতের কথা বলতে চাই। আমি জানি না সাব জুডিস হবে, পৃথিবীর সকল আদালতে খাস কামরায় গিয়ে রায় দেওয়ার বিধান আছে। এটা এমন না যে এটা খুব নজিরবিহীন ঘটনা। এবং আইস ভাই যেটা বলে ইদানিংকালে শুরু হয়েছে, এটাও বোধহয় পুরোপুরি মানে অথেন্টিক বক্তব্য না। কারণ এই খাস কামরায় গিয়ে রায় দেওয়া বহু পুরনো এবং বহুদিন যাবে হচ্ছে। ও যেটা বললেন যে হয়তো খাস কামরায় গিয়ে রায় না দিলে হয়তো উত্থাপন, মানে যে সন্দেহটা উত্থাপন হতো না। আদালতে ওই কামরায় বসে 2 মিনিটেও যদি রায় দিত, এই সন্দেহটা, এই প্রশ্ন উত্থাপন হতোই। কাজে এটা ঠিক না। আমি যেটা মনে করি যে আদালতের ব্যাপারে এমন সরলীকরণ কতটুকু সমীচীন, এটাও কিন্তু একটা প্রশ্ন রাখে। কারণ আদালত এমন একটা জায়গা, সেখানে বিচারকই সর্বেসর্বা, আল্লাহর পরেই তার স্থান। এবং তার প্রজ্ঞা, বুদ্ধি ইত্যাদি নিয়ে যদি আপনার সন্দেহ থাকে, এটা নিরসনের বা এটা মানে এটার অন্য এটা তো বিধান আছে, আপনি উচ্চতর আদালতে যেতেই পারেন, তাই না? নিম্নতর আদালতের কোনো রায়ে সংক্ষুব্ধ হওয়ার অধিকার আমার বা যে কারো থাকে। সেই সংক্ষুব্ধ অবস্থা একটা নিরসনের জন্য তো রাস্তা খোলা আছে, এমন না যে এটাই শেষ, তাই না? কাজে আদালতের রায় নিয়ে মানে, আর আমরা তো, আমি বিশেষ করে আমি তো আর আইনের ছাত্র না, বাট আমি যতদূর বুঝি আদালত নিশ্চয়ই এমন কোনো রায় দেয় না যেটার সঙ্গে মানে বাস্তবতার কোনো বা আইনের বিভিন্ন ধারা উপধারার কোনো সংযোগ নেই। কাজেই আমি যেহেতু সেই ধারা উপধারাগুলি অনুপঙ্খভাবে জানি না, আমি মনে করি আদালত যে সিদ্ধান্ত নিয়েছে, আদালতের যে কোনো রায় এক পক্ষ সন্তুষ্ট, আরেক পক্ষ সংক্ষুব্ধ, এটা পৃথিবীর সকল আদালতের সকল রায়। এবং সেই সংক্ষুব্ধ ব্যক্তির সন্তুষ্টির জন্য কিন্তু আইনি রাস্তা করে দিয়েছে, সেটা হচ্ছে আপনার উচ্চতর আদালতে যাওয়া। কাজে এক্ষেত্রে নিশ্চয়ই তারা উচ্চ আদালতে যাবেন, সেখানে কি হয় সেই বিচারের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে আমি মনে করি আমরা যদি এইসব আলোচনায় আদালত নিয়ে এরকম প্রশ্নগুলি তুলি, এটা বোধহয় আদালতের প্রতি খুব বেশি সুবিচার করা হয় না। আমরা আসলে আদালতের আমি শেষ জামিন করি। দেওয়া না হ্যাঁ, দেওয়া নিয়ে কোনো আলোচনা করতে চাইনি। আমরা শুধুমাত্র ঘটনাটি আলোচনা করতে ঘটনাটা চাচ্ছি। অন্য জিনিস, কিন্তু যেভাবে বলা হলো খাস ইত্যাদি, এতে হয় কি আদালতের উপর আমরা এবং আমাদের যারা শ্রোতা তাদের মধ্যে একটা বিরূপ ধারণা হবে। আমি এটা স্পষ্টভাবে বলতে চাই, আদালত তার রায় দিয়েছে, বিএনপির 7 এমপির সংক্ষুব্ধ ব্যক্তি 7 উচ্চতর আদালতে এমপির যেতে পারে। পদত্যাগ, যেটি 6টি অলরেডি বা গ্রহণ করেছেন, এটি বিএনপি বলছে এটি দ্বিতীয় ধাপ তাদের আন্দোলনের। আপনি কি মনে করেন? না, একটা দল যখন আন্দোলন করে তাদের বিভিন্ন কৌশল থাকে ইত্যাদি থাকে, এটা বিএনপির থাকতেই পারে। তবে এই 7টি আসন শূন্য হওয়ার পরে সংসদীয় রাজনীতিতে খুব বেশি ইম্প্যাক্ট হবে এটা আমার মনে হয় না। কারণ ব্যক্তিগত আলোচনা আসবো আবার। এখান থেকে একটু শুনে আসি। জনাব রাজিকুজ্জামান রতন, আপনি শুনছিলেন, আমরা এই বিষয়ে নিশ্চয়ই বলবেন। পাশাপাশি আমি বলতে চাই আপনার কাছে আমার ছোট্ট করে জানার আগ্রহ। আমি কিন্তু একটা লাইন শেষটা করলে হবে না যে সংসদীয় রাজনীতিতে খুব বেশি ইম্প্যাক্ট পড়বে না, তবে জাতীয় রাজনীতিতে এটা কতটুকু ইম্প্যাক্ট পড়বে এর জন্য অপেক্ষা করতে হবে। বিস্তারিত আমি পরে বলবো। নিশ্চয়ই শুনবো আপনার কাছ থেকে। জনাব রাজিকুজ্জামান রতন, আপনার কাছ থেকে জানতে চাইব যে এ বিষয়ে আপনি নিশ্চয়ই বলবেন। পাশাপাশি 7ই ডিসেম্বর পল্টনে এলাকায় যে ঘটনা ঘটেছে, আমার জানার আগ্রহ যে এই যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এটি এড়ানো যেত কি না। আজকে খন্দকার মোশাররফ হোসেন সহ বিএনপির নেতৃবৃন্দ পল্টন বিএনপি কার্যালয়ে তারা ভিজিট করেছে এবং অভিযোগ করেছে যে পুলিশ তাদের কেন্দ্রীয় কার্যালয় তছনছ করেছে, লুটপাট করেছে। আমার প্রশ্ন, 7ই ডিসেম্বরের সংঘর্ষটা এড়ানো যেত কি না? ধন্যবাদ। প্রথম একটু বলে নিই যে জামিন পাওয়ার অধিকার কিন্তু একটা মানে গণতান্ত্রিক অধিকারের মধ্যেই পড়ে। হ্যাঁ, যদি অভিযুক্ত ব্যক্তিকে জামিন দেয়া হলে পরিস্থিতি আরও মানে ভয়াবহ হতে পারে, এই আশঙ্কায় আদালত তাকে জামিন নাও দিতে পারে। আবার কাজল ভাই যেটা বলেছেন, জামিন দেয়া বা না দেয়ার পুরো এখতিয়ার কিন্তু বিচারকের অন্তত এই ক্ষমতাটুকু আছে। আমরা যখন আলোচনা করি তখন আমরা অভিযোগটাকে একটু দেখতে চাই, এটা কি ফৌজদারি মামলা নাকি এটা রাজনৈতিক মামলা।
যদি এটা ফৌজদারি মামলা এরকম হয় যে মারামারি খুনোখুনির ব্যাপার থেকে এটা এসছে, তাহলে এটা একরকম। কিন্তু আমরা জানি যে ব্যক্তিদের সম্পর্কে কথা বলা হচ্ছে তার প্রত্যেকেই রাজনৈতিক দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাদের রাজনৈতিক সুনাম যেমন আছে, রাজনৈতিক দায়িত্ব তেমনি আছে, রাজনৈতিক প্রতিপক্ষ তেমনি আছে, তাদের ব্যাপারে রাজনৈতিক প্রতিহিংসাও আছে। ফলে রাজনীতি যারা করেন তারা সবার কাছে ভালো থাকবেন এমন আশা করাটা খুব ভালো ব্যাপার না। খুব একটা কৌতুকের মতো করে একদিন বলেছিলেন না যে সবাইকে রাজনীতি করে যদি সবাইকে খুশি করতে চান পারবেন না। যদি সবাইকে খুশি করতে চান তাহলে আইসক্রিম বিক্রেতা হন, তাহলে যে যেরকম আইসক্রিম চাবে তাকে সেটা দেবেন। কিন্তু রাজনীতিবিদ তো আপনি কোনো না কোনো একটা পক্ষে কথা বলতে হবে। আপনার পক্ষে মানুষ থাকবে, আপনার বিপক্ষে মানুষ থাকবে। ব্যক্তিগতভাবে আপনি সৎ কি অসৎ এটা অনেক সময় মানে খুবই গৌণ হয়ে যায়, রাজনৈতিক বিবেচনাটা তখন সামনে চলে আসে। এগুলো তো আমরা জানি। তাহলে সেক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দকে আমাদের এখানে খুবই দুঃখ লাগে একটা জায়গায়, যে যার যে অপরাধ তাকে সেই অপরাধের জন্যই দায়ী সাব্যস্ত করাটাই ভালো। কিন্তু আমরা রাজনৈতিক নেতাদেরকে কখনো কখনো প্লেট চুরির মামলা হতে দেখেছি। ইভেন আমার বিরুদ্ধেও তো মানে ক্যাশ বাক্স থেকে টাকা চুরির অভিযোগ ছিল। কত টাকা? আমরা 4-5 জন মিলে 30,000 টাকা চুরি করেছিলাম, এরকম একটা অভিযোগ ছিল। হ্যাঁ, কবে এটা কোন এটা 2011 সালের মে মাসের 1 তারিখে হোটেল শ্রমিকদের মজুরি সংক্রান্ত একটা আন্দোলন করার কারণে কয়েকজন হোটেল মালিক মিলে একই সঙ্গে 3টা থানায় আমাদেরকে মামলা করলেন যে 2011 সালে মে মাসের 1 তারিখে সকাল 7টার সময় এই আপনার এইখানে একটা এই পল্টন না আপনার কারওয়ান বাজারে একটা, পল্টন এলাকায় একটা, আর মতিঝিল একটা, 3টা হোটেলের ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করেছে। 4 বছর আদালতে দৌড়াতে হয়েছে এটা নিয়ে। তো ফলে আমরা তো বলতাম যে ঠিক আছে, আমি যদি কাউকে চর মারি তাহলে আমাকে চর মারার জন্যই অভিযুক্ত করেন, আমি যদি চুরি করি চুরির জন্য অভিযুক্ত করেন, আমি যদি রাজনৈতিক বক্তব্য দিয়ে কোনো একটা রাজনৈতিক উত্তেজনা তৈরি করি সেটার জন্যই আমাকে অভিযুক্ত করেন। তাহলে সাবির হোসেন চৌধুরীকে কেন বা প্লেট চুরির মামলা, আর কাউকে বা কেন বা ছাগল চুরির মামলা, কাউকে কেন মুরগি চুরির মামলা, এগুলো কেন দেন? এগুলোর মধ্যে দিয়ে মানে রাজনীতিতে যে কত ধরনের প্রতিহিংসা চরিতার্থ করা যায় এবং তাকে কখনো কখনো যে কতখানি নিচে নামিয়ে দেওয়া যায়, যারা নামান তারা নিজেরা হয়তো বোঝেন না, কিন্তু জনগণের কাছে নিচে নামিয়ে দেয়। এই ক্ষেত্রে আমরা মনে করি যে ময়লার গাড়ি পোড়ানোর মামলা একটা রাজনৈতিক দলের যদি মহাসচিবের বিরুদ্ধে হয় তাহলে সেটা কেমন লাগে? মানুষ তো আদালতের কাছে এটুকু জানতে চাইবে যে আদালত সব কিছু দেখবেন, একটা ব্যক্তিকে দেখবেন, শুধু অভিযোগ দেখবেন না, শুধু কাগজ দেখবেন না, তিনি দেখবেন ব্যক্তিটাকেও। সেই ব্যক্তির পক্ষে এই ধরনের অপরাধ করা কি সম্ভব? এইখান থেকে মানুষ মাঝে মাঝে মনে করে, আমাদের মনে হয় যে বিচারটা সঠিক হলো না। এটা এখন বিচার ব্যবস্থার প্রতি অবজ্ঞা হয় নাকি অনাস্থা হয় সেটা আরেকটা প্রশ্ন, কিন্তু সাধারণ মানুষের মুখ তো আর বন্ধ করা যায় না, সাধারণ মানুষ এই কথাগুলো বলে। তা আমরা এই জন্য মনে করি যে প্রথমত ওই জায়গাটা আমরা দাঁড়াতে চাই যে জামিন পাওয়ার অধিকার একটা গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। যদি জামিন দিলে মৌলিক অধিকার এটা একেবারে, জামিন দিলে পরিস্থিতি আরও ভয়াবহ না হয় তাহলে কেন জামিন পাবেন না এই প্রশ্ন যেমন করার অধিকারটা থাকবে। আর সবচেয়ে যে বড় কথাটা হচ্ছে যে যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগটা করা হচ্ছে সেই ব্যক্তি এই ধরনের অপরাধ করতে পারেন বলে পাবলিক পারসেপশন আছে কিনা, জনগণও আবার মনে করে কিনা। জনাব রাজিকুজ্জামান রতন, আমরা আপনি আলোচনা আমি করছিলেন, ওটার পরে যেটা আমি বলছিলাম, ওর BNP সাথে অফিসের- হ্যাঁ এড়ানো যেত কিনা এবং এখানে পুলিশের যে ভূমিকা, যে অভিযোগটি বিএনপির পক্ষ থেকে করা হয়েছে তা নিয়ে আপনার মন্তব্য। যেমন ধরুন 1861 সালে পুলিশ গঠিত হওয়ার পর থেকে পুলিশকে আমরা সবসময় দেখেছি যে পুলিশ শাসক দলের মানে বলবো যে লাঠিয়াল হিসেবে, সাধারণভাবে যদি বলি লাঠিয়াল হিসেবে ব্যবহার করা। কিন্তু আমরা স্বাধীনতার পরে অন্তত এই আশাটা করেছিলাম প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে পুলিশও তার একটা নিরপেক্ষতা বজায় রাখবে। কিন্তু আমরা বারবার এই জায়গাটা দেখছি যে পুলিশ দলীয় সিদ্ধান্ত বা ক্ষমতাসীন দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে বাধ্য হয়, এবং যে পুলিশ আজকে এই কাজ করেছে কালকে যদি ক্ষমতার গণেশটা উল্টে যায় সেই পুলিশেই আবার দেখা যাবে যে আওয়ামী লীগ অফিসে ঠিক একই কাজই হয়তো করবে। তাহলে পুলিশকে আমরা একটা বাহিনীকে কোন জায়গায় ব্যবহার করছি এবং কিভাবে ব্যবহার করছি, এই যে লক্ষ লক্ষ পুলিশ বাহিনীর সদস্য আছে তারা তো এই দেশের জনগণেরই সন্তান, তো কিন্তু তারা এভাবে যে ব্যবহৃত হচ্ছে এই জন্য এটা খেয়াল করতে হবে যে এটা হচ্ছে শাসক দলের এই ক্ষেত্রে তারা দায় এড়াতে পারে না, পুলিশকে তারা এইভাবে ব্যবহার করে।
2 নম্বর, একটা রাজনৈতিক দলের অফিসে এই যে ঘটনাগুলো ঘটলো, অতীতেও কিছু কিছু ঘটেছে, এইটা কি দৃষ্টান্ত? আমাদের এখানে তো দৃষ্টান্তের মানে নেতিবাচক দৃষ্টান্তের পুনরাবৃত্তি হয়, যে তুমি খারাপ, আমি তোমার চেয়েও বেশি খারাপ হব। তাহলে হয় কি, একটা গণতান্ত্রিক সংস্কৃতির অধঃপতন তো হয়েছে, এটা একটা অবনমন শুধু না, এটা একটা আতঙ্ক ছড়িয়ে দিল। তো এরপরে তাহলে কি হবে? বিএনপির নেতারা তারা বললেন তাদের অফিস তালা দেওয়া ছিল, তাদের অফিস লণ্ডভণ্ড করা হয়েছে। এটা তো শুধু অফিস না, তো কোনো একটা বাসাও যখন তল্লাশি হয় তখন কি করে সেই বাসা, সেগুলো তো আমরা জানি। তাহলে এগুলো নিয়ে হাহাকার করে লাভ নেই। এই কাজ থেকে যদি তারা ফিরে আসতে পারে, যদি এই কমিটমেন্টের জায়গায় এই দলগুলো আসতে পারে যে আমরা যারাই ক্ষমতায় থাকি না কেন, আমরা পুলিশকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবেই ব্যবহার করব, পুলিশকে প্রতিপক্ষকে দমনের এবং নির্যাতন করার বাহিনী হিসেবে গড়ে তুলব না, এই কমিটমেন্টটা যদি করে এবং সেটা না যদি না, প্র্যাকটিস করে। এই কমিটমেন্টটা করতে হবে কেন? আপনার আইনের মধ্যেই তো রয়েছে যে পুলিশ তার আইন অনুযায়ী কাজ করবে। এটা কমিটমেন্ট করার কি আছে? আইনকে গাইড করবে, আইন নিজেই গাইড থাকবে। এইটা আইনের যদি গাইড ভালো হতো। আমরা তো দেখেছি যে আইন, দুটো কথা আছে না আমাদের এখানে, আইন তার নিজের গতিতেই চলে, হ্যাঁ, তাই তো। আইন হচ্ছে শাসকের ইচ্ছার গতিতে চলে, 1। 2 নম্বর হচ্ছে আইনের গতিটাও কিন্তু কখনো কখনো রকেটের গতিতে চলে, কখনো কখনো গরুর গাড়ির গতিতে চলে, কখনো যদি- আবার হ্যাঁ, বছরের পর বছর কোনো সেটাই গতিই থাকে না। গতিহীনতা। নিশ্চয়ই যেমন ধরেন এই একই ছোট্ট একটু বলে শেষ করি, একটা রাজনৈতিক দলের অফিসের তালা, আর একটা রাজনৈতিক অফিসের সামনে খাওয়া দাওয়া, দুটোই হচ্ছে এবং পুলিশ দুটোই দেখছে। এক দল রাস্তায় দাঁড়াতে পারছে না, আর এক দল লাঠি নিয়ে মিছিল করছে, দুটোই পুলিশ দেখছে। ফলে এখানে তখন পুলিশের ওই নিরপেক্ষতা আর আইনের নিজস্ব গতি, এগুলো কিন্তু তখন আর তখন প্রশ্নবিদ্ধ হয় নিশ্চয়ই। জনাব এম এ আজিজ, আপনার কাছে আমার নিশ্চয়ই এই বিষয়ে আলোচনা করবেন। সাথে সাথে আমি আলোচনা রাখতে চাই বিএনপির এমপিদের পদত্যাগের ইম্প্যাক্টটা কি? ঠিক আছে, তবে রতন ভাই যেখানে একটু শেষ করলো যে 1861 সালে আপনার পুলিশ আইন, সেই বিধান অনুযায়ী সেই আইন মেনেই কিন্তু পুলিশ চলে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে সকল প্রশাসন এমনকি আপনার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সহ সবাই কিন্তু কিছু কিছু না স্বাধীনতা কিন্তু ভোগ করে বা করতে চেষ্টা করে। পুলিশ কিন্তু অনুগত সেই 1861 সাল থেকেই। ওই 1861 সালে 8টি আপনার পুলিশের কর্তব্য লেখা আছে, তার প্রথমটাই আছে বৈধ কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন করিবে, প্রথম শর্ত। ওনারা কিন্তু এখন বলেন সরকারের অংশ, আমি সরকার যা বলে তাই শুনি। তো এটা তো আরও প্রতিষ্ঠান ছিল। এখন ধরেন আমরা অনেকেই অভিযোগ করি যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সব অনুগত হয়ে গেছে, কিন্তু 61 সালের জন্ম থেকেই পুলিশ কিন্তু এই একই আচরণ করতেছে লাঠিয়াল হিসাবে। না, সেই আচরণের কিছুটা ভিন্নতা আছে। আপনি যদি বলেন তাহলে সেই উদাহরণ, সেই আমি বলছি ঘটনা আছে, না, সেগুলো আগে বলা সরে, যাবে, না, কিন্তু তখন না, সময় সেটা না বলা রাজনৈতিক যাবে। ক্ষেত্রে। আমি বলছি আমি যদি ধরেন যে জনসাধারণের জানমালের নিরাপত্তা কিংবা অন্যান্য সেগুলোর ক্ষেত্রে পুলিশের ভূমিকা আরেকটা হবে। আছেই। কিন্তু যদি রাজনৈতিক ক্ষেত্রে পুলিশকে ব্যবহার করার প্রশ্ন যদি বলি, এবং আমি আজিজ ভাইকে একটু বিরক্ত করলাম, ওখানে বলা হচ্ছে বৈধ মানে ক্ষমতাসীনদের বৈধ আদেশ। আচ্ছা, ব্রিটিশরা কি বৈধ ছিল? লিখেছে কিন্তু বৈধ। তার মানে ওইখানে মকারি কিন্তু ওখান থেকেই শুরু। জি। হ্যাঁ, এখন ধরেন যদি প্রশ্ন আসেন, এটা লম্বা আলোচনা। ধরেন আমাদের সময়ে তো আমরা দেখছি যে পুলিশের হাতে ডাল থাকতো, অর্থাৎ ধরে নেওয়া হতো যে কোনো মিছিল থেকে ঢিল আসতে পারে আত্মরক্ষার জন্য। হ্যাঁ, লাঠি থাকতো আগে। সর্বোচ্চ শেষের দিকে দেখলাম টিয়ার গ্যাস পর্যন্ত মারা, ভয় দেখানো, টিয়ার গ্যাস মারা ইত্যাদি। আমরা ছাত্র জীবনে স্লোগান দিছি যে পুলিশ তুমি যতই মারো, বেতন তোমার 712। তখন পুলিশ হাসতো, মনে হতো ওরাই আমাদের ভাই, ওরাই আমাদের সন্তান। এখন কিন্তু না, কিছু হলেই এই দেখলেন 7 তারিখে গুলি, সিভিল ড্রেসে আপনার কি আর্জেন্টিনার ড্রেস পরে পুলিশ ভ্যানের পিছনে দাঁড়ায়া পুলিশের উপস্থিতিতে রাস্তার থেকে কার্টুন তুলে তুলে সমানে ফায়ার। এটা তো দেখা গেল। এসবির লোকের পুলিশ অস্ত্র থাকে না। না, সে এসবির না, সে না, আমি বলছি সে আত্মীয়কৃত আনসার। এটা আত্মীকৃত, এটার ব্যাখ্যা আমি নতুন শুনলাম। আত্মীকৃত মানে কি আনসার? আত্মীকৃত- অ্যাটাচড হতে পারে,
না আচ্ছা, আমরা তো সারা জীবন জানি অমুক আনসার অমুক এই যে আপনার ট্রাফিকের ডিউটি করে অনেক আনসার, কিন্তু এই শব্দ এই নতুন না এই কিন্তু পাইলাম। শব্দটি পুরনোই। এই শব্দটির আপনি সময় হইলে আমি ব্যাখ্যা দিতে পারি, যেটা হলো প্রয়োজনে, যে কোনো প্রয়োজনে, যেরকম ইলেকশন যদি হয় তখন এদের ট্রেন কিছু না reserve না force সেটা তো থাকে। আনসার তো একেবারে কিছু তো আছেই, সেগুলো তো না আছেই আনসার আর্মড আনসার আছে তো। আছেই, হ্যাঁ আর্ম আনসার, এবং এটা সেটা তো আছেই। তার বাইরে বিশেষ প্রয়োজনে এরকম রিক্রুট শোনেন, করতে পারে। ঠিক আছে, আমি বলছি যে কিন্তু এই আমি রিক্রুট নিয়ে প্রশ্ন থাকতে পারে। না শোনেন, আমি কিন্তু 11 জন আনসার আমি কিন্তু রিকোয়েজিশন দিয়ে কাজ করাইছি বহুদিন। আনসার কত স্মার্ট হতে পারে, কত কি হতে পারে, এটা কিন্তু আমার জানা। সুতরাং ওইখানে পুলিশ ভ্যানে যে ইয়ার আর্জেন্টিনার আপনার জার্সি পরে যে গুলি করেছে পুলিশের সামনে, এটা তো সিভিল ড্রেস, আর্জেন্টিনার ড্রেস বাদ দেন, সিভিল ড্রেসে পুলিশের সামনে গুলি করে এটারও পরে ব্যাখ্যা কেমনে দিচ্ছে। অহরহ। সুতরাং তার তো বিচার হয়েছে। আমি বলছি যে এসবির যে আপনার ওই যে কুমিল্লা কোন দিকে গুলি করলো আপনার চাইনিজ রাইফেল নিয়ে, তার তো অস্ত্র থাকার কথা না। বাঞ্ছারামপুরে আপনার লিফলেট বিতরণ করতেছে কুমিল্লার জনসভার জন্য, গুলি করে মেরে ফেললো। আপনার বরিশালে আপনার এক্স এমপি জনসভায় যাবে, পিটায় মেরে ফেললো। এইভাবে 7টা লোক মারা গেছে কিন্তু। সুতরাং আমি যেটা বলছি যে এই যে আমি বলছি যে পুলিশ সে ডিএমপি হওয়ার পরে ডিএমপি অর্ডিন্যান্স আছে, সেখানে এই অনুমতি নেওয়ার বিধান আছে বটে, কিন্তু এখন আপনার বাসার ভিতরে 100 লোক জমাতে হলেও আপনার পুলিশের অনুমতি লাগে। ব্যাপারটা এইরকম হয়ে গেছে, এতটা তো পুলিশ। তারপরে দেখেন এই সমাবেশ নিয়ে টানা পড়ুন, ইয়ার বিএনপি বলতেছে আমরা পল্টনে করব, আর সরারদি চায় নাই, তাও ইউনিটারিলি আগের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, পুলিশ তারপরে কিন্তু সরারদিতে না, সেটি- পারমিশন দিয়ে দিল। তো এই যে ব্যাপারটা, তারপরে পুলিশের মুখ দিয়ে প্রথম আসছে যে টুঙ্গিতে যাক অথবা পূর্বাচলে যাক। এই পুলিশ আকবারায় এত কেন? আসবো আপনার কাছ থেকে, আমি একটু শুনে আসি। জাকারিয়া কাজল যে কথাটি এসছেন, আত্মীয়কৃত আনসারের আর্জেন্টিনার জার্সি পরে, ওইটা নিশ্চয়ই আপনার কাছে একটা ব্যাখ্যা আছে, আমি জানি আপনি বলবেন। পাশাপাশি আমি যেটা বলবো যে আমরা যেটি লক্ষ্য করলাম, এবং অনেকেই এটি বলতে চেয়েছে যে পল্টন এলাকায় 7 তারিখের যে সমাবেশ বা রাস্তায় যখন বিএনপি কর্মীরা বসে পড়ে, সেই সময় সংঘর্ষটা অনিবার্য ছিল কিনা। পুলিশ এরকম একটি, যদি পুলিশের ভাষায় বলি যে অবৈধ একটা মোভ তারা ছত্রভঙ্গ করার জন্য যে প্রক্রিয়াগুলো আমরা সচরাচর দেখি, মাইকিং করা, উঠে চলে যেতে বা বলা, সেই ধরনেরগুলো অনুসরণ করা হয়েছিল কিনা। ধন্যবাদ। না, এই আপনি যেটা বললেন যে আর্জেন্টিনার জার্সি, এটার ব্যাখ্যা কিন্তু আমাদের ডিসিডিবি দিয়েছে, যে আমরা অনেক সময় সিভিল ড্রেসে জরুরি ইয়ে থাকলে আমরা যে ড্রেস পরা থাকি সেই ড্রেসে এসে ডিউটি করি, কাজে এটা কোনো অস্বাভাবিক বিষয় নেই। ব্যাখ্যাটা পুলিশের পক্ষে দেওয়া। জি। তবে আমি খুব অবাক লাগলাম যে 11 জন আনসার দিয়ে কাজ করে। আজিজ ভাই পুরো আনসার বাহিনী সম্পর্কে যে ধারণাটা দিলেন, উনি সব জানেন আনসার বাহিনী, এটা একটা আজিজ ভাই মিরাকেল গুণ। কারণ 11টা আনসার যখন পুরো আনসার বাহিনীর প্রতিনিধিত্ব করে ফেলে, এটা খুব স্বাভাবিক বলে আমার মনে হয় না। নাম্বার 2। নাম্বার 3, বাংলা একটা শব্দ আছে সখাত সলিল, মানে আপনি নিজে যে গর্ত করবেন ওটার মধ্যে আপনি পড়বেন। এই যে আজকে যে ডিএমপির অ্যাক্ট ফ্যাক্ট বলা হয়, এই অ্যাক্টটা কিন্তু 76 সালে জিয়া রহমান সাহেবের করা। এর আগে কিন্তু 76 সালে ডিএমপি গঠিত হয়েছিল, সেই জন্য তো অ্যাক্ট সে সময় গঠিত না না, হয়েছে। ওই অ্যাক্টেই কিন্তু ওই যে ওই যে এগুলি করা, এই যে অর্ডিন্যান্স করছে। পারমিশন নেওয়ার বিধানগুলি, নাম্বার 1। নাম্বার 2, আপনার নিশ্চয়ই মনে আছে ফখরুদ্দিন সাহেবের যে তত্ত্বাবধায়ক সরকারের সময় একজন সাবেক আইজিপি ছিলেন, ওই যে উপদেষ্টা ছিলেন শাহজাহান সাহেব, কোথাও ভদ্রলোক মারা গেছেন, আমি মারা গেছে, আল্লাহ তার রুহের মাগফিরাত কামনা করি। উনি কিন্তু ওই 1800 কত বললেন, ওই পুলিশের রিফর্মের জন্য একটা কমিটি হয়েছিল, হি ওয়াজ হেডিং দ্য কমিটি, এবং ওই কমিটি কিন্তু একটা চমৎকার সুপারিশ দিয়ে গিয়েছিল, এবং জাইকা ফান্ডেড একটা প্রজেক্ট ছিল টু রিফর্ম দ্য পুলিশ ফোর্স, ওই 1861 থেকে এটাকে আধুনিকরণ করা। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের পরে ক্ষমতা এসে বিএনপি ওটাকে ওই সেলফে ঢুকিয়ে দিয়েছে। কারণ ওই যে রতন ভাই বলছিল না যে ক্ষমতায় মানে থাকলে, কাজল ভাই, এই শুধু রিফর্ম না, কোন কাজটি
আপনি যেটি বলেছেন আপনার কথাই হয়, ক্ষমতায় যাওয়ার পর আমি সেটাই বলছি আর কি, জি। যে রতন ভাই যেটা বললেন যে ক্ষমতায় গেলে মানে পৃথিবী একরকম লাগে, ক্ষমতার বাইরে গেলে পৃথিবী আরেক রকম লাগে। কিন্তু যারা ক্ষমতায় গিয়ে এই কাজগুলি করেন তারা ভাবেন না যে আমাকেও একদিন ক্ষমতার বাইরে যেতে হবে। এই যে ৭৪-এর কালা কানুন বলা হয় বিশেষ ক্ষমতায়, কে না এটার সমালোচনা করেছে? বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ। এখনো বিএনপি 10 দফার হ্যাঁ, মধ্যে এক হ্যাঁ, দফা আছে এই কিন্তু কালাকানুন বিএনপি তো বাতিল করবে। 3বার ক্ষমতায় ছিল, একবারও এটা বাতিলের কোনো উদ্যোগ নিয়েছে। কাজে এগুলো হচ্ছে আমাদের নিয়তি। আমরা যখন ক্ষমতায় থাকবো আমরা একরকম আচরণ করব, কথা বলবো। আমরা যখন ক্ষমতার বাইরে যাব তখন একরকম। এটা ধরেন যদি যারা কোনোদিন ক্ষমতায় যায়নি তারা বলতে পারে, তো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিতে এটা বলতে পারে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি যেটা বললেন যে সংঘর্ষটা অনিবার্য ছিল কিনা। দেখেন 10 তারিখ নিয়ে কিন্তু হাইপটা তৈরি করেছে বিএনপি। বিএনপি যে বিএনপি আমানুল্লাহ আমান সাহেব 10 তারিখে বেগম জিয়া আসবেন, তারেক রহমান চলে আসবেন ইত্যাকার একটা কথা বলে তো উনি মানে তারিখ যে চলে আসবেন বলে নাই, বলছে যে এরকম খালেদা জিয়া খালেদার নির্দেশে বাংলাদেশ চলবে। দেশ চলবে। তো এটা যখন আপনি বলেন তখন কি সরকার বা প্রশাসনের যারা আছে দায়িত্বে তাদের মাথায় তো একটা হেফাজত সিনবন চলে আসে যে সিটিং হবে, তখন তো ন্যাচারালি এই ব্যবস্থা তো সরকার নেবে। আপনি যখন 4 দিন আগে থেকে এই জন্য আপনি আমি পল্টন শেষ করি। ময়দানের লোক জমায়েত হইলে আপনি ডাইরেক্ট গুলি করে দিবেন। আমি শেষ করি। আপনি দেখেন ঢাকার বাইরে যতগুলি সমাবেশ হয়েছে সব জায়গায় কিন্তু 3 দিন 4 দিন আগ থেকে লোক এসছে, তাই না? কোথাও কি কোনো বাধা দেওয়া হয়েছে? ঢাকায় কেন বাধাটা দেওয়া হলো? কারণ ঢাকায় আপনি ইঙ্গিত দিয়েছেন যে এই লোকগুলি আসবে, বসবে, খালেদা জিয়ার নির্দেশে দেশ চলবে। ঢাকার বাইরে থেকে কিন্তু এই ঘোষণাগুলি আসেনি, যার জন্য 3 দিন 4 দিন ধরে লোক এসছে, আমরা মিডিয়া দেখিয়েছি সবে। ঢাকায় নয়, ঢাকায় ওই আশঙ্কাটা থেকেই যায়, তাই না? 1 নম্বর। 2 নম্বর, আপনি যেটা বললেন এটা কি ব্যাপারটা তো পুরো একপাক্ষিকও না, তাই না? প্রথমে কি যদি আপনি খেয়াল করেন, পুলিশ আসার পর তো পুলিশের প্রতিও যেটা হয় ঢিল ছোড়াছড়ি হয়। হ্যাঁ, পুলিশ হয়তো একটু বেশি মাত্রায় অ্যাক্ট করেছে। একজন বেসরকারি লোক, একজন রাজনীতি করেন না এমন একটা ব্যক্তি মারা গেছেন, তার রুহের মাগফিরাত কামনা করছে। এই লোকটাকে তো মাসুল দিতে হলো এবং এই মাসুলটা তার পরিবারকে দিতে হবে। এটা বিএনপিরও দিতে হলো না, কারোই দিতে হলো না। জনাব রাজিকুজ্জামান রতন, আমরা আলোচনা করছিলাম, অনেক বিষয় এসছে। আমি এই বিষয়ে আপনি নিশ্চয়ই বলবেন। আমি তার সাথে একটু যোগ করতে চাই যে এই বিএনপির নেতৃবৃন্দকে অ্যারেস্ট করার যে ঘটনা ঘটেছে, যে ঘটনাটা ঘটলো সেটাও কিন্তু একটু একটু ব্যতিক্রম। রাত 3:30টায় অ্যারেস্ট করেছে এবং অ্যারেস্ট করার পর ডিবি অফিসে নিয়ে এনে বলা হচ্ছে যে কিছু জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে এবং প্রায় 11 ঘন্টা পর তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। শুনতে চাই আপনার কাছ থেকে। এই ব্যাপারে স্বাধীন মালিক একটা দারুণ কথা বলেছেন যে আমরা কি আমাদের সংবিধানের কিছু অংশ তালাবদ্ধ করে রেখেছি। যে একজন প্রায় 70-এর কাছাকাছি বয়সের মানুষ, একটা রাজনৈতিক দলের প্রধান সারির গুরুত্বপূর্ণ নেতা, রাত 3টার সময় তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়াটা, এটা তার সংবিধান একটা ব্যক্তির যে স্বাধীনতা দিয়েছে সেটার কতখানি অবনমন ঘটানো হলো বা কতখানি ভুলুণ্ঠিত করা হলো। আচ্ছা, এমন কি ছিল যে পুলিশ নিজেই সিদ্ধান্তহীনতায় ছিল? কারণ অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পরও কিন্তু ডিবির যিনি মানে প্রধান, তিনি কিন্তু বলেছেন যে না, আমরা তাকে এনেছি জিজ্ঞাসাবাদের জন্য। ঠিক দুপুর 2টা আর 3টা পর্যন্ত কিন্তু উনি বলেন নেই যে অ্যারেস্ট করা হয়েছে। পুলিশ বাহিনীর প্রধানদের মনে কি ছিল সেটা তো আর বলতে পারবো না, কিন্তু এটা একটা সাধারণ ফেনোমেনা। নিয়ে যাওয়ার সময় বলে চলুন একটু কথা আছে, কথা বলে আপনাদেরকে ছেড়ে দেবো, এইভাবে এটা বলে, এটা একটা সৌজন্যমূলক কথা হিসেবে বলে। কিন্তু যখন নিয়ে গিয়েছে তখন এটা বোঝাই যায় যে রাত 3টার সময় এত নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কথা থাকলে তো সকাল হইলে তারপরে বলা যেত, কিন্তু তার মানে কথার জন্য না, এটা কাজের জন্যই নিয়ে যাওয়া হয়েছে। তো ফলে এটা একটা দিক। 2 নম্বর হচ্ছে যে আমরা কয়েকটা জিনিস দেখলাম যে সংবিধান আমাদের ব্যক্তির গোপনীয়তা, ব্যক্তির মর্যাদার কথা বলেছে। আমরা তো কথায় কথা সংবিধানের কথা বলি। আচ্ছা, ছাত্রলীগের ছেলেদের কি অধিকার আছে একজনের মোবাইল চেক করে তারপরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া, কিংবা রাস্তায় মানুষকে থামিয়ে তার মোবাইল চেক করা? তার মানে কতগুলো ঘটনা ঘটলো না। এটি অবশ্য মানে বিশিষ্ট আইনজীবী, তারপরে সাবেক পুলিশের আইজিপি শহীদুল হক সহ অন্যান্য সবাই বলেছেন এটি আইনের কাঠামোর মধ্যে পড়ে না। আমাদের সাবেকদের বিবেকটা খুব শার্প,
কিন্তু ওই সাবেকরা যখন আবার কর্মরত থাকেন তখন কিন্তু এরকম কথা বলতেন কিনা, কিংবা এখন যারা আছেন তারাও হয়তো সাবেক হলে এরকম কথাই হয়তো বলবেন। কিন্তু আমি বলছি যে এই যে প্র্যাকটিসটা হলো, এই প্র্যাকটিসটা আমাদেরকে কোন দিকে নিয়ে গেল? এখন আমরা একটা সাধারণ ভদ্রতা ছিলাম যে একজনের চিঠি আমরা খুলে পড়বো না, এরকম একটা জায়গা ছিল, সেগুলো তো শেষ। চিঠি, ডায়েরি, ডায়েরি। এখন আপনি মোবাইলটাও চেক করে দেখছেন, আচ্ছা দেখে তারপরে কি করছেন, আমি পুলিশের হাতে তুলে দিচ্ছি। আচ্ছা ছাত্রলীগকে কি এই দায়িত্বটা কে দিয়েছে? পুলিশ। তাহলে পুলিশ না আইন শৃঙ্খলা রক্ষা করবে? তা পুলিশ তো বলতে পারতো যে তুমি ছাত্রলীগকে তো আমি ভাই এই দায়িত্বটা দিইনি। আমি যেমন আনসারকে তার সাধারণ ড্রেস পরে এসে হাতে বন্দুক নেওয়াটা ঠিক হয় নাই, ছাত্রলীগকে এই কাজে লাগানোটা ঠিক হয় নাই। আবার আরেকটা জিনিস, এর মধ্য দিয়ে কি প্রবণতাটা তৈরি হলো? আমরা বলতে চাই যে এই ঘটনায় বিএনপি বলছে তারা জিতেছেন, কারণ তারা সমস্ত বাধা অতিক্রম করে সমাবেশ করেছেন, তারা জিতেছেন। আওয়ামী লীগ বলছে তারা জিতেছেন, বিএনপিকে পল্টনে সমাবেশ করতে দেন নাই, তারা জিতেছেন। দুই পক্ষই জিতেছেন, কিন্তু তাহলে হারলোটা কি? হারলোটা কি? হারলো হচ্ছে গণতান্ত্রিক সংস্কৃতি, হারলো হচ্ছে মানুষের অধিকার বোধ, এবং হারলো কি জিনিস? যে সরকারের প্রতি আস্থা অথবা পুলিশের কথার উপর আস্থা, এই জিনিসটা কমে গেল। জি, এম এ আজিজ, আমি একটু যুক্ত একটু আপনি এটি নিশ্চয়ই বলবেন। আমি অনুষ্ঠানের শুরুতে যেটি বলছিলাম যে ওবায়দুল কাদের আজকে এক অনুষ্ঠানে বলেছে যে আমরা কোয়ার্টার ফাইনালে জয়ী হয়েছি, সেমিফাইনাল এবং ফাইনালেও জয়ী হব। কোথায়? সেই সাথে বলছে অর্ধেক হেরে গেছে। না, সেটি গতকালকে বলেছে যে বিএনপির অর্ধেক পরাজয় হয়েছে। আমি এখানে আসছি, আমি রতন ভাইয়ের কথার সাথে একটু যুক্ত করছি, একটু শেষ পাটে আছি, একটু খুব সংক্ষেপে বলছি। হ্যাঁ, 3টায় গ্রেপ্তার হাইকোর্টের নির্দেশ আছে, এটা আইন অমান্য করা হয়েছে। 2, সিভিল ড্রেসে তাকে গ্রেপ্তার করেছে, এটাও হাইকোর্টের নির্দেশ ছিল। হ্যাঁ, এটা সিভিল ড্রেসে পরিচয় ছাড়া করছে। তার ওয়াইফ মিডিয়ার কাছে বলেছে যে তারা বলছে যারা নীতি গেছে যে উপরের নির্দেশে তাকে ধরা হয়েছে, উপরের নির্দেশে, পুলিশের আইনে অনুযায়ী না, উপর নির্দেশ। পুলিশের কমন একটি কথা। আচ্ছা, হ্যাঁ, যাই হোক, এটা তো বলছি রতন ভাই যে জামিন পেল, 11 ঘন্টা আটকানো ছিল, তাকে উস্কানি দিয়েছে, এই জন্য তার মামলা। এখন আমার প্রশ্ন ওই কথা আপনার, অর্ধেক হেরেছে, অমক হেরেছে, খেলা হবে, এগুলো উস্কানি না? এগুলো তো উস্কানি। কোথায় উস্কানি? কেন হবে? আমি খেলা হবে, খেলা হবে মানে খেলা হবে এর মধ্যে উস্কানি কি? আপনি কি? খেলা হবে তো ফুটবল খেলা না। খেলা হবে প্রথম বলেছে হলো শামীম ওসমান। না না, এই সেটা তো পশ্চিমবঙ্গে গেছে, পশ্চিমবঙ্গ থেকে আবার বাংলাদেশে ওবায়দুল কাদেরের মাধ্যমে এটা ছড়াইছে। এখন উনি প্রত্যেকটা বক্তৃতায় বলে খেলা হবে, এটা উস্কানি না? না, আমি যদি বলি খেলা হবে, শব্দের মধ্যে শব্দের অর্থ, শব্দের মধ্যে কোনো উস্কানি আছে বলে আমি মনে করি না। সেটা আপনি মনে করেন না, আমি মনে করি খেলা হবে মানে এখানে শক্তি প্রয়োগের একটা ইয়ে আছে। আচ্ছা, এরপরেও তো বলা হয়েছে যে হাত কেটে দিবে, ধরুন কথা হাত কেটে দিবেন। আসো তোমাকে মজা দেখাবো, এটা কি মজা দেখানোর জন্য? ফলে শব্দটা গুরুত্বপূর্ণ না, শব্দটা কি ভঙ্গিতে বলা হচ্ছে এবং কার প্রতি বলা হচ্ছে, এ দিয়ে শব্দের অর্থ কিন্তু পাল্টে যায়। ফলে এই খেলা হওয়া কিন্তু শুধুমাত্র খেলার কথা না। নিশ্চয়ই আমরা যেটা বলতে চাচ্ছি যে এটি রাজনীতিক পরিভাষা, এবং সেই রাজনৈতিক পরিভাষায় যদি আমরা ব্যাখ্যা করতে যাই তাহলে কি বলবো, আপনি কি একমত হবেন যে আসলেই আওয়ামী লীগ কোয়ার্টার ফাইনালে জয়ী হয়েছে, সেমিফাইনাল এবং ফাইনালও জয়ী হবে? আমার মনে হয় এই 7 তারিখের ঘটনার থেকে বিএনপির সমাবেশ শেষ হওয়া পর্যন্ত আমি বলতে দেশ হেরেছে, গণতন্ত্র হেরেছে। এবং আমি যেটা দেখেছি তাদের, অর্থাৎ সরকার পক্ষের সরকারি দলের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমার কাছে মনে হয়েছে তারা মনে করে নিরপেক্ষ নির্বাচন হলে তাদের ক্ষমতায় রিটার্ন করা সম্ভব না, সুতরাং মরিয়া হয়ে গেছে। মরিয়া হয়ে যতক্ষণ পারে শক্তি প্রয়োগ করে ক্ষমতায় থাকতে হবে। সুতরাং এই জায়গায় আমি বলছি আগামী নির্বাচন নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই ক্ষীণ, এবং নিরপেক্ষ না হলে গণতন্ত্র দেশে থাকছে না, এটা আমার কনক্লুশন। আমি যেটা মনে করি যে কোয়ার্টার ফাইনাল বলতে যেটা বুঝিয়েছে, কারণ বিএনপির পক্ষ থেকে এমন একটা আভাস দেওয়া হয়েছিল যে 10 তারিখে সরকার পড়ে যাবে, ঢাকা খারাপ বেগমজির নির্দেশে দেশ চলবে ইত্যাদি, যার কিছুই বাস্তবে হয়নি, বিন্দুমাত্র কিছু হয়নি। কোয়ার্টার ফাইনাল কিন্তু বিএনপি নেতৃবৃন্দ তো বলেছেন সবসময় যে আমরা একটি শান্তিপূর্ণ সমাবেশ, ঘোষণাটা যেটা ছিল যে বেগম জিয়ার নির্দেশে, এবং আমি শেষ করি, এবং
এমনও কিন্তু বলা হয়েছে যে বেগম জিয়ার সমাবেশে আসবেন, না, এমন কথা এটি হলো শুনেছি আমরা। একটি রাজনৈতিক দলের নানামুখী কথার একটি অংশ, একটি। তো কিন্তু আমি মূল বলছি, ব্যক্তি আপনি যারা আমার কথা ধরেন, যারা আমার স্টেক কথাটা হোল্ডার ধরেন, তাদের আপনি- কিন্তু আমি বলছি এই যে কথাটা বলেনি। এই কথার প্রেক্ষিতে 10 তারিখে যেটা হলো সেটাকে হয়তো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোয়ার্টার ফাইনালে বিজয় বলছেন, সেমিফাইনাল বলতে উনি হয়তো অনাগত দিনগুলির কথা বলছেন, কারণ ন্যাচারালি নির্বাচন আসছে সবার ফাইনাল মধ্যে, মানে ইলেকশনের কথা হয়তো নির্বাচন আসছে, কাজেই সবার মধ্যেই তো একটা রাজনৈতিক কর্মচাঞ্চল্য বাড়বে, সেটা সেমিফাইনাল জিতবে। আর ফাইনাল বলতে স্বাভাবিকভাবে উনি নির্বাচনের কথা বলছেন যে ফাইনালে আমরা জিতবো, তো সব দলই তো আশা করে যে নির্বাচনে তারা জিতবে। আমি পলিটিক্যাল রেটরিককে খুব বেশি গুরুত্ব দিতে চাই না, এটা রাজনীতিবিদরা তবে বলবে। আমাদের দেশে এটা হয়, যেমন আমানুল্লাহ আমান যখন এই বক্তব্য দিচ্ছে সাথে সাথে ফখরুল ইসলাম আলমগীর বলছে এটা পার্টির বক্তব্য না। না না, এটা তো বিএনপি এবং কেউই এন্ডোর্স করে আওয়ামী লীগের সময় আপনি দেখেন বঙ্গভবনের অক্সিজেন বন্ধ করে দেওয়া হবে। না, এটি এমেজলিন একেবারেই কোয়ার্টার, রাজনৈতিক, এগুলো এটি হলো একেবারে স্থান। তখন রাজনৈতিক কথা। প্রেক্ষিত- আমাদের হাতে সময় নেই, আমি একটু শেষ 1 মিনিট শুনে আসি জনাব রাজিকুজ্জামান রতন। জয়ী, সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল। প্রথমত রাজনীতিকে অনেক সময় অনেকে বলে যুদ্ধ, রাজনীতিকে অনেকে বলে খেলা। আমার মনে হয় যে এগুলোর পরিবর্তে রাজনীতি যদি একটা নীতি প্রতিষ্ঠার সংগ্রাম হয়, তাহলে না আমি কোন নীতিতে দেশটা পরিচালনা করব। যখন এত মানে মানে উত্তেজনা হলো, এত আতঙ্ক তৈরি হলো, মানুষের অধিকারের কথাগুলো তো একদম আড়ালেই চলে গেল না। জিনিসের দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি বলি, জীবনযাপনের অনিশ্চয়তা বলি, আমাদের কৃষকদের জীবনের সমস্যাটা কি, এই যে কারণ বাজার পাশে দেখবেন 12 টাকা কেজি বেগুন বিক্রি হচ্ছে এখানে। এখানে যদি 12 টাকা কেজি বেগুন বিক্রি হয়, তাহলে এই বেগুন উত্তরবঙ্গ থেকে 5 টাকা কেজিতে কিনেছে। আবার এইটাই কারণ বাজার থেকে সকালে যাওয়ার পর হাতির পরে 40 টাকা বিক্রি হবে। এই যে বাজারটাকে যে কতভাবে অনিয়ন্ত্রিত রাখা হয়েছে, এটা চিনির দাম বলি, তেলের দাম বলি, এমনকি মানুষের শরীর থেকে তেল বের করে নেওয়ার সমস্ত আয়োজন আছে, শেষ করতে হবে। সেগুলোকে বন্ধ হয়ে করা না করে এমন একটা উত্তেজনার মধ্যে আমাদেরকে ভাসিয়ে দেওয়া হচ্ছে। তাতে করে কি হয়, এই সাময়িক উত্তেজনার পরে কিন্তু আসবে একটা দীর্ঘস্থায়ী অবসাদ। মানুষের মধ্যে রাজনীতি বিমুখতা, সমাজ বিমুখতা, এমনকি পরস্পরের প্রতি যে সৌজন্যগুলো, রাজনৈতিক নেতারা যখন পরস্পরের প্রতি সৌজন্য হারিয়ে ফেলে, তার প্রভাব কিন্তু সমাজের মধ্যে পড়ে, পরিবারগুলোর মধ্যে পড়ে। এই দিকটাও আমাদের একটু খেয়াল রাখা দরকার। আমার মনে হয় আর সময় একেবারে নেই। জনাব এম এ আজিজ, রাজিকুজ্জামান রতন এবং জাকারিয়া কাজল, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠানের সাথে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।